বাংলাদেশ কেন সৌদি আরবের পক্ষে কথা বলে, আরব আমিরাতের পক্ষে কথা বলে, কিন্তু ইরানের পক্ষে কোনো বিবৃতি দেয় না? এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখেন, একটা রাষ্ট্র যখন পরিচালিত হয় তখন কোনো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয় না। ধরেন, রাষ্ট্র তো আর নিজে নিজে চলতে পারে না, রাষ্ট্র একটা সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকারেও যারা থাকে কোনো ধরনের আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আপনি যদি বাংলাদেশের 100 জন মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন ইরানের পক্ষে 80 জন মানুষই কথা বলবে, কিন্তু রাষ্ট্র যখন বিবৃতি দিচ্ছে তখন দেখা যাচ্ছে সৌদি আরবের পক্ষে বা গালফ যে কান্ট্রি ওইগুলার পক্ষে বিবৃতি দিচ্ছে। এখানে অনেকগুলা বিষয়। প্রথমত হচ্ছে, দেখেন, আপনারা জানেন যে আমাদের যে অর্থনীতি এটা অনেকাংশেই রেমিটেন্সের উপরে, বড় একটা অংশ রেমিটেন্সের উপরে নির্ভরশীল। আমাদের বড় একটা শ্রমবাজার মিডল ইস্টে, তার মধ্যে সৌদি আরবেই অনেক মানুষ, আরব আমিরাত, কাতার, বাহরাইন, প্রতিটা দেশে। তো এইখানে কোনো ধরনের আবেগের সিদ্ধান্ত যদি রাষ্ট্র নেয়, বাংলাদেশের জন্য বড় একটা বিপর্যয় হতে পারে। এটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। আবার দেখেন, এখানে কোনো শুধু সৌদি আরব যে একটা কোয়ালিশন গঠন করলো, একটা জোট গঠন করলো, ডিফেন্স কোয়ালিশন, এখানেও বাংলাদেশ। তো বাংলাদেশ আসলে কেন এই জোটে ঢুকতে হলো? প্রথমত হচ্ছে এই যে একটা কারণ বললাম, আমাদের মধ্যপ্রাচ্যে আমরা বিশাল একটা শ্রমবাজারের সুবিধা পাই, শ্রমবাজার আমাদের এখানে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, আমেরিকার স্বার্থ কিন্তু সৌদি আরব, এই আরব কান্ট্রিদের সাথে। কিছুদিন আগে আমরা বাংলাদেশেও যখন ইন্টারিম গভর্নমেন্টটা হলো, তখন আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাব না বলে কিন্তু আমরা অঙ্গীকার করেছি। তো এটাও একটা বড় কারণ। আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাব না, পাশাপাশি হচ্ছে আমাদের শ্রমবাজার, যার জন্য বাধ্য হয়েই আমাদের এই আরবের কান্ট্রিগুলোর সাথে থাকতে হবে। এছাড়া কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। এখন এটা কি ইরান বুঝে না? বা ইরানের যে জোট, রাশিয়া, চায়না, ওরা বুঝে না? অবশ্যই বুঝে। ওরাও এটা বুঝতেছে যে আমাদের মতো দেশগুলোর আসলে এখানে খুব একটা সুযোগ নেই। আপনারা জানেন যে গতদিনও আরব আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের বিবৃতি শুনে, আরব আমিরাতের পক্ষে বিবৃতি শুনে অত্যন্ত খুশি হয়েছে, বাংলাদেশ ভ্রমণের আগ্রহ দেখিয়েছে। তো এটাই স্বাভাবিক। আমাদের দ্বিতীয় কোনো রাস্তা এখানে নেই। কিন্তু সৌদি জোটে যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলো, এটার ফলে কি হতে পারে আমরা একটু বিশ্লেষণ করি। ধরেন, এখানে শুধু বাংলাদেশ নয়, মোটামুটি প্রায় 13-14টা দেশ, সৌদি আরব সহ 14টা দেশ। তো আপনারা জানেন যে হুতিদের নিয়ন্ত্রিত যে অঞ্চল, বাবল মানদেব, লোহিত সাগরের একেবারে মাথা, এই অংশটুকু, পাশাপাশি হচ্ছে স্ট্রেট অফ আদেন, মানে ঠিক সাগরের এই পাশটা, এই পুরোটাই কিন্তু হুতিদের নিয়ন্ত্রণে। এখন এই দিক দিয়ে আপনারা জানেন যে সৌদি আরবের সাথে হুতিদের বিশাল একটা হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটতেছে। সৌদি আরব কোনোভাবেই তেল রপ্তানি এদিক দিয়ে করতে পারতেছে না। আপনারা জানেন যে বাংলাদেশের মতো দেশ সৌদি আরবের সাথে শুধু শ্রমবাজার নয়, তেল, গ্যাস, এগুলোর উপরেও নির্ভরশীল। তো সৌদি আরব এই রাস্তা ব্যবহার করে সারা এশিয়া সহ অন্যান্য জায়গায় তেল সরবরাহ করে থাকে। এখন যেহেতু হুতিদের কারণে এখানে সম্ভব হচ্ছে না, তো এই রুটটাকে নিরাপদ করার জন্য এই দেশগুলো মিলে একটা জোট করলো। এই দেশের আরেকটা বিষয় বলি, এখানে যতগুলো দেশ রয়েছে প্রতিটা দেশেই কোনো না কোনোভাবে, এটা স্ট্র্যাটেজিক্যালি হোক বা যেভাবেই হোক, সৌদি আরবের উপর
অনেকাংশে নির্ভরশীল, দু একটা দেশ ছাড়া, তুর্কি বা ওই টাইপের, ইয়েমেনেরও একটা অংশ সৌদির সাথে। কিন্তু তো সবারই এখানে সৌদি আরবের সাথে স্বার্থ জড়িত। অতএব সৌদি আরব এই যে জোটটা গঠন করলো, প্রথমত হচ্ছে হুতিদের অ্যাটাক থেকে বাঁচার জন্য। এখানে সৌদি আরব টেকনিক্যালি একটা কাজ করছে, সেটা হচ্ছে ঝুঁকি ট্রান্সফার করে দিছে। ধরেন আপনি একটা ব্যবসা মনে করতেছেন আমি একা ঝুঁকি নিব না, সেই ক্ষেত্রে আপনি কি করলেন? ধরেন ব্যবসা দেওয়ার আগে একজন পার্টনার নিয়ে নিলেন, তখন কি হলো? ঝুঁকিটা আপনার গাড়ে 50%, পার্টনারের গাড়ে হচ্ছে 50%। তো এইখানে সৌদি আরব যুদ্ধের যে ঝুঁকিটা, সম্ভাব্য ভবিষ্যৎ ঝুঁকি, এটা এই দেশগুলার কাঁধেও কিন্তু ছড়াইয়া দিছে। এখন ভবিষ্যতে কি হতে পারে? ধরেন এই দিক দিয়ে যখন কোনো ধরনের অয়েল ট্যাঙ্কার চলাচল করবে, তখন যখন হুতিরা আক্রমণ করবে, এই দেশগুলাও কিন্তু অটোমেটিক এখানে জড়িয়ে যাবে। তো এটা ছাড়া কোনো সুযোগ নেই। দেখা যাবে তখন বাংলাদেশের যদি সেনাবাহিনী এখানে পাঠাতে হয়, বাংলাদেশের সেনাবাহিনীও আক্রান্ত হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের সৈন্য, বাংলাদেশের ম্যান পাওয়ার এটার সাথে জড়িত হওয়ার প্রয়োজন পড়তে পারে, এবং কিছু করার থাকবে না তখন। হুতিরা যদি তখন বাংলাদেশের কোনো সৈন্য বা মানুষের উপর আক্রমণ চালায়, এটা মেনে নিতে হবে। কারণ একটা বিষয় দেখেন, আমাদের মতো দেশ আসলে এর চেয়ে বড় সিদ্ধান্ত নিতে আমরা পারবো না, কোনো সুযোগ নেই। আপনি যদি এখন সৌদিকে বলেন যে না আমি আপনার জোটে যাব না, এর চাইতে বড় বিপর্যয় ঘটবে। কারণ মিডল ইস্টে অনেকগুলা দেশ, প্রতিটা দেশে বাংলাদেশের অনেক বড় একটা শ্রমবাজার, অনেক মানুষ। তো ওরা যদি সব মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো শুরু করে, কী ধরনের বিপর্যয় হবে এটা বলা কঠিন। যার জন্য বাংলাদেশ এই ভুল কখনো করবে না। রাষ্ট্র হিসেবে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখন রাষ্ট্রের ভিতরের মানুষ হোক, রাষ্ট্রের মানুষ অন্য দেশে হোক, রাষ্ট্রের মানুষের জন্যই কাজ করতে হবে। এখানে কোনো সুযোগ নেই, আবেগের কোনো সুযোগ নেই। তো মোটামুটি এই হচ্ছে আলোচনা। ধন্যবাদ সবাইকে।